মেহউইশ হতভম্ব হয়ে তাকিয়ে আছে রাইমার দিকে। মধ্যরাতে কোলাহলমুক্ত হোটেলের চারপাশে ভাসছে শুধু সমুদ্রের গর্জন। মোজাইক করা ফ্লোরের দিকে তাকিয়ে ডান পায়ের জুতোর চিকচিক করা পাথরটাকে দেখছে রাইমা। রিসেপশনের একপাশে কিছু সোফা আছে যেখানে বসে অপেক্ষা করছে রাইমার বন্ধু বান্ধবীরা। রুমের জোগাড় কাল দুপুর 12টার আগে হবে না, এমনটাই বলল রিসেপশনিস্ট ছেলেটা। আগে থেকে বুক না করলে রুম পাওয়া কষ্টকর এই ঋতুতে। শীত নামবে করছে, এখন থেকে পর্যটকদের ভিড় বেড়েছে। রিশাদ ভেবেছিল রাইমার বন্ধুরা সব অনুষ্ঠানের দিন সকালে আসবে, সেই হিসেবে রুম কাল থেকে রিজার্ভ রাখবে। ভুল তারও হয়েছে, সাথে রাইমারও। একটাবার ফোন করলেও এমন নাজেহাল অবস্থায় পড়তে হতো না। কিন্তু এই মুহূর্তে ঘুমন্ত রিশাদ বড়ই চিন্তামুক্ত, কিন্তু চিন্তার সাগরে পড়েছে মেহউইশ। একটু আগেই সে এখানে এসে রাইমার সাথে কথা বলতেই পেছন থেকে তানভীর বলল, আপনি এখানে? চমকেছে তানভীর মেহউইশকে দেখে, চমকেছে মেহউইশও। অনাকাঙ্ক্ষিত এই দেখা বড্ড গোলমেলে করে দিল সবটা। রাইমা কিছু বলার আগেই তানভীর আবার বলল, ভালো হয়েছে আপনাকে পেয়ে। এই হোটেলে আপনি আছেন তাই না? আমার একটু হেল্প লাগবে। তানভীর থামো। রাইমা ভয়ে ভয়ে তানভীরকে থামাতে চাইল। তানভীর থামল না, বরং রাইমাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, দেখুন না, এই হলো আমার গার্লফ্রেন্ড। এটা তারই ভাইয়ের হোটেল, আর কাল তার ভাতিজার বার্থডে। আমি তার ফ্রেন্ডসদের সাথে এসেছি, কিন্তু আপাতত তার ভাইয়ের সামনে পড়তে চাচ্ছি না। আপনি কি? তানভীর, তুমি আমার ভাইয়ের কাছে লুকাতে চেয়ে ভাবি কি সব বলে দিচ্ছ? অসহায়ের মতো কথাটা বলল রাইমা। তানভীর বিস্ময় বাকরুদ্ধ হয়ে গেছে। রাইমার কথা যেন তার মাথার উপরে বজ্রপাত হলো। মেহুশ তার ভাবি, এটাই বজ্রপাতের প্রধান কারণ। রাইমার কথা শুনে সে যে স্তব্ধ হয়েছে, তানভীর আর কোনো কথা বলেনি। রাতের আধার হালকা হতে শুরু করেছে। ভোর হতে বেশি দেরি নেই, আর রিশাদের অ্যালার্ম ঠিক 5টায় বাজবে। রাইমার বন্ধুরা সবাই সোফায় গায়ে এলিয়েই পড়ে রইল। দুপুরের বাসে রওনা দিয়েছিল তারা। জ্যামে আটকে দিনের অর্ধেক, সেই সাথে রাতেরও অর্ধেক তারা বাসেই বসে ক্লান্ত। এখন ফোন না করার বোকামির খেসারত দিতে হচ্ছে। রাইমা এবার ক্লান্তি মাখা পায়ে একটা সোফায় গিয়ে বসলো। ঠিক তখনই তানভীর এসে আবার মেহুশের সামনে দাঁড়ালো। আমার কিছু জানার ছিল, যদি একটু সময় দেন। তানভীর বলতে মেহুশ দুর্বল চোখে চেয়ে রইল তার দিকে। সে জানে তানভীরের কৌতূহলী মন কি জানতে চায়। যা ভাবছো তাই সত্যি। ইভানের সাথে আমার বিয়ে হয়নি, বিয়েটা হয়েছে রাইমার ভাইয়ের সাথে, আর বিয়েটা স্বাভাবিকভাবেও হয়নি। আর কোনো কিছু জানতে চেও না। কিন্তু ইভান ভাইয়েরও তো বিয়ে হয়েছে শুনেছি, সেটা কার সাথে? আমার জানার কথা নয়। মেহুশ আর কথা বাড়াতে চাইল না। সে রাইমাকে বলল, ছেলে তো মাত্র 4 জন, তাদের রুমের সমস্যা হবে না। মিয়াদ এসেছে কাল, তার জন্য যে রুম সেটাতে ছেলেরা ঘুমাতে পারবে। ভোর হয়ে এসেছে, তাই মিয়াদকে উঠিয়ে নিজের রুমে নিয়ে যাচ্ছে। কিন্তু মেয়ে 8 জন রাইমাকে নিয়ে চাইলেও ফুপুর ঘরে থাকা সম্ভব হবে না। তানভীর কথাটা শুনলো, একটু ভেবে বলল, সেই রুমে না হয় মেয়েরা রেস্ট নিক, আমরা একটু বাইরে থেকে ঘুরে আসছি। মেহুশ কিছু বলতে চাইল, তখনই তার হাতের ফোনটা বেজে উঠল। খেয়াল হলো সে রিশাদের ফোনটাই নিয়ে এসেছে, আর স্ক্রিনে তার নিজের নামটাই জলজল করছে। তার মানে রিশাদ জেগে গেছে। তানভীর, তুমি চাইলে এখন একটু সৈকত থেকে ঘুরে আসতে পারো। একটু পর এসো, তখন বলা যাবে রুম চাই তোমার। ওর ভাইয়া জেগে গেছে। ঠিক আছে, আমি না হয় একটু ঘুরে আসছি। মেবিশ, তুমি এখানে কী করছো? দোতলা থেকে সিঁড়ি বেয়ে নামতে নামতে রিশাদ প্রশ্ন করলো। সোফায় বসে রাইমা শটান দাঁড়িয়ে গেল রিশাদের গলা শুনে। কক্সবাজারে আসার আগ পর্যন্ত তার এবং তানভীরের প্ল্যান ছিল তারা একসাথে কক্সবাজারে ঘুরবে। হোটেলে বন্ধুদের সাথে তানভীরকেও বন্ধু পরিচয় রাখবে। কিন্তু মেহুশ যা বলল তাতে ভয় হচ্ছে। দাদাভাই অতি চালাক লোক, সত্যি বুঝে যাবে আসল ব্যাপার। রিশাদ ঘুম ঘুম চোখে উস্কো খুস্কো অবস্থায় নিচতলা এসেছে। গায়ে তার পাতলা টি শার্ট আর ট্রাউজার, হাতে মেহুশের ফোন। রাইমা এগিয়ে এসে কথা বলল, কেমন আছে? কখন এসেছে? এই কথার পাট চুকিয়ে বলল, রুম দরকার। রিসেপশনিস্টের দিকে তাকাতে এসে হড়বড় করে জানাতে লাগলো, কোনো ফ্লোরে রুম খালি নেই। কাল 12টার মধ্যে 3 তলা খালি হবে, 2টো দোতলায় হবে। এক পলক সবার দিকে তাকিয়ে রিশাদ একটু বিরক্তই হলো। এত লম্বা জার্নি করে আসবে, আগে জানানো উচিত ছিল। এই ভোরে রুম খালি করা সম্ভব নয়। রিশাদ নিজেই বুকিংয়ে রেখেছিল 2টো রুম কাল 12টা থেকে, কিন্তু এখন অনেক ভাবনা চিন্তার পর ঠিক হলো মিয়াদের রুমে ছেলেরা থাকবে, আর রিশাদের রুমটা সাইজে অনেক বড়, সেই সাথে বেলকনিটাও অনেকটা রুমের মতো। পর্দা, ম্যাট্রেস, ইভেন কাজ ঘেরা হওয়ায় বাইরের আলো বাতাস নিয়ে টেনশন নেই। তাই মেয়েরা ঘরে এবং বেলকনি মিলিয়ে থাকার ব্যবস্থা পেয়ে যাবে। রিশাদ মেহুশকে বলল, তুমিও তাদের সাথেই ঘুমাও। মিয়াদ এবং নির্জনকে ফুপির ঘরে দিয়ে এসো। আর আপনি? মেহুশ জানতে চাইল। আমার আর ঘুম হবে না। এমনিতেও ফজরের আজান হবে একটু পর, তারপর এমনিতেই উঠে পড়তাম। আমার ফোনটা দাও, বাইরে থেকে হাঁটাহাঁটি করে আস। মেহুশ বুঝলো সে এখন তাদের জন্য জায়গা ছাড়তে চাচ্ছে। রিসেপশন থেকে বাইরের গেটে যতটুকু চোখ যায়, অন্ধকার এখন হালকা হয়ে গেছে।
মেঘাচ্ছন্ন কালচে রংটা বড্ড ফিকে করে দিয়েছে রাতটাকে। গাঢ় অন্ধকার নেই আকাশে, নিশ্চয়ই এখন শুকতারা আছে ভেবেই কেমন শিহরণ জাগলো মনে। ঝট করে বলে ফেলল, একটু ওয়েট করবেন? প্রশ্নবোধক চাহনি রিশাদের তা দেখে মেহুইশ বলল, আমিও একটু হাঁটতে বেরোতাম। ওদের রুম গুছিয়ে দিয়ে এক্ষুনি আসবো আর নির্জনকে মা আর ফুপির কাছে দিয়ে আসবো। সম্মতিসূচক চোখের পলক ফেলে মাথা নেড়ে সায় দিল রিশাদ। খুশি হলো মিহুই। সে দ্রুত আবার ফিরে গেল নিজের কামরায়। নির্জনকে কোলে তুলে ফুপির রুমে নক করলো। ফুপির দরজা খুলে অবাক হলেন এই সময় নির্জনকে সাথে নিয়ে মিহুইশকে দেখে। ভয়ও হলো রিশাদের সাথে ঝগড়া হলো না তো আবার। কিন্তু মিহুইশ কোন ঘরে আছে কে জানে। সে গড় গড় করে বলতে লাগলো, রাইমা এসেছে, তারা ঘুমাবে এখন, তাই দুটো রুম দরকার। নির্জনকে আর মিহাদকে এখানে তাদের খাটিয়ে একটু জায়গা দিতে। দরজার শব্দ শুনে রেহিনুমার পেছন পেছন মাইমুনা উঠে এসেছেন। তিনি মেয়ের মুখে এত কথা এভাবে শুনে মুচকি হাসলেন, যেন এই ধরে সবচেয়ে বড় সুখটে সে চোখের সামনে দেখতে পাচ্ছেন। হাসি রেখা ঠোঁটে রেখেই তিনি বললেন, দে, নির্জনকে শুয়ে দিচ্ছি, তুই গেস্টদের ব্যবস্থা করে বেরিয়ে যা। রেহিনুমা তখনও হতবাক, হয়তো ঘুমের রেশ এখনও কাটেনি। মিহির চলে গেল নির্জনকে দিয়ে। মিহাদের দরজায় নক করতে সেও ঘুম ঘুম চোখ ডুলে দরজা খুলল। একদমই তাকেও কত কথা বলে তার ব্যাগ সহ নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। রিশাদ নিচে অপেক্ষা করছে, তাই তাকে ফোন করে বলল, রাইমাদের উপরে পাঠান, রুম গোছানো হয়ে গেছে। ফোন রেখে নির্জনের প্রয়োজনীয় কয়েকটা কাপড় আর খাবারের টুকটাক জিনিসপত্র ফুপির কাছে দিয়ে রিশাদের একটা জ্যাকেট হাতে নিয়ে নেমে গেল সে। রাইমারা ঘর লক করে ঘুমাবে বলে মিহুইশ নিজের বোঝমতো সবটা করে এসেছে। সিঁড়ি বেয়ে নামার সময় দেখতে পেল রিশাদ তানভীরের সাথে কথা বলছে। ভয় হলো, খুব কি কথা হচ্ছে তাদের মধ্যে। নিচে নামতে রাইমাকে বলল, যাও তোমরা। রুম নাম্বার বলে দিতেই সবাই নিজের ব্যাগপত্র নিয়ে চলে গেল। হাঁপ ছেড়ে বাঁচল মেহুইশ। রিশাদ বাইরে যাওয়ার জন্য পা বাড়াতেই জ্যাকেটটা এগিয়ে দিল মেহুইশ। এতক্ষণ খেয়ালই করেনি রিশাদ এই জ্যাকেটটা। এটা আনলে কেন? বাইরে ঠান্ডা হাওয়া থাকবে এখন, বাতাসটা বুকে লাগলে সর্দি হতে পারে। রিশাদ আর কথা না বেরিয়ে জ্যাকেটটা নিল। সত্যি তার একটু একটু শীত লাগছিল। রাত নিঃশেষের পথে ভোর আসবে আসবে করছে। পূব আকাশে মিটিমিটি শুকতারার জলজলে রূপ, সেই সাথে নোনা হাওয়ার খুনসুটি। পাশাপাশি মিহুইশ রিশাদ নিশ্চুপ পথিকের মতো পায়ে পায়ে এগিয়ে চলছে সমুদ্রের তীর ঘেঁষে। কেউ কারো মুখের দিকে দেখছে না, তবুও চোখের তারায় দুজনের মুখচ্ছবি দেখতে পাচ্ছে। অবাধ হাওয়ার তোর শরীরে কাঁপন তুলে আবেশে জড়িয়ে ধরছে সারা অঙ্গ। আহা, এত সুখ সুখ লাগছে এ হাওয়ার শীতল ছায়া, তা কি দুজনেই বুঝতে পারছে না? পারছে তো দুজনেই, শুধু মুখ ফুটে বলতে পারছে না। একটু জড়িয়ে নাও আমায়, একটু ছুঁয়ে দাও উষ্ণ আদরে। হাতের পিঠে হাতের ছোঁয়া, চোখের পরে চোখ রাখা, অষ্টযুগলে আলতো চুম্বন আর উন্মাদ হাওয়ার হেঁটে বেড়ানো। কত না চমৎকার হতো এই ভোর। সবাই কল্পনা কল্পনা কল্পনা। মেহুইশ হাসে তার কল্পনার স্পর্ধা দেখে। উন্মাদ বাতাস জেদে পড়েই যেন এলোমেলো করছে মেহুইশের চুল। শালের ভেতর লুকিয়ে থাকা ওড়নার কোণ আর তার ভেতরে চুপটি মেরে থাকা অনুভূতিকে। ছন্দপতন হয়ে গেছে রিশাদের বিষণ্ণ একাকিত্বে ভরপুর অনুভূতিরও। কি এক জাদুকরী মোহমায়া এই বালুচরে ফনা তোলা সাপের বিষের মতো ছড়িয়ে পড়েছে শিরায় শিরায়, প্রতিটি রক্তকণিকায়। আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে ধরেছে নিজেকে কারো সান্নিধ্য নিঃস্ব করতে। পায়ের গতি স্লথ হয়েছে দুজনেরই, সেই সাথে রাতও মোহনায় ঠেকেছে। রাত আর ভোরের মিলনমেলায় এসে হাওয়া উত্তেজিত করে তুলেছে দুটি বিপরীতমুখী মানুষের ভেতর ছটফট করা আত্মাকে। প্রাণহীন এই তীরে প্রাণের স্পন্দন ঘোলাটে রাতকে আরও ঘোলা করে দিচ্ছে। মানুষের নিশ্চুপতা সমুদ্রের গর্জনকেও হার মানিয়েছিল। সেই নিঃশব্দতায় ইতি টেনে মেহুইশ কথা বলল, অনেক তো হাঁটা হলো, একটু কি কোথাও বসা যায়? কথাটা বলে ঘাড় বাঁকিয়ে তাকালো রিশাদের মুখের দিকে। আবছা অন্ধকার, চোখ শুয়ে গেছে আরও আগেই। এখন যেন স্পষ্টই দেখা যাচ্ছে তার মুখায়ব। এখানে বসবে বলেই চারপাশে তাকালো রিশাদ। বসার মতো জায়গা খুঁজে একটু সামনেই চোখে পড়ল কলমি লতায় ভরা বালুচর। ওদিকে চলো তবে। না। ভ্রুজোড়া কুচকে জানতে চাইল, কেন? ওই লতায় ভর্তি বালুতে এই অন্ধকারে বসে সাপের কামড় খাবো নাকি? বাচ্চা সুলভ আচরণ পরিলক্ষিত হলো মেহুইশের কথায়। রিশাদের বুঝি একটু হাসিও পেল। ঠোঁট টেনে নিঃশব্দে একটু হেসে বলল, ঠিক আছে তবে এখানেই বসি। কাকড়ার গর্তের ওপর আবার বসে পড়ো না যেন, নইলে কাকড়া আবার আদর করে কামড়ে ধরবে। হো হো করে উচ্চস্বরে হেসে উঠল রিশাদ। তার কথার ধরন যে একটু বাঁকা ছিল, আবার নেগেটিভও, তা বুঝতে পেরে লজ্জা পেল। যাচ্ছে তাই লোক তো। রিশাদ বসে পড়েছে বালুর উপর, যেখানে দাঁড়িয়েছিল সেখানে। মেহুইশ ঠায় দাঁড়িয়ে রইল সেখানেই। তা দেখে রিশাদ আচমকা মেহুইশের বাঁ হাতটা টেনে তাকেও বসিয়ে দিল নিজের পাশে। অপ্রত্যাশিত এই টেনে বসানোতে মেহুইশ ভীষণ অবাক হলো, এবং অবাকের রিশ কাটতেই ভালো লাগার হাওয়া লাগলো। কিছু সময় আবারও কাটল নীরবে। এবার নীরবতার রাশ টেনে রিশাদ কথা শুরু করলো। তার দৃষ্টি সামনে ভাটার টানে পিছিয়ে সরে যাওয়া পানির দিকে।
চোখ জোড়া উজ্জ্বল আর জলে চিকচিক করছে। মেবিশ, তুমি কি জানো মাহারা মানুষগুলো খুব অসহায় হয়? নিঃশব্দে ঘাড় ফিরিয়ে তাকালো মেহুইশ। পাশে বসা মানুষটার এই একটা বাক্য তীরের মতো বিঁধল তার বুকে। রিশাদ কি কাঁদছে? আমার মা মারা গেছেন আমার বোনের জন্মের সময়। ঠিকঠাক মনে নেই মায়ের সাথে কাটানো সময়গুলো। বোনের জন্মের সময় হয়ে এসেছিল, আর সেই সময় একটা দুর্ঘটনা ঘটল। দোতলার সিঁড়ি বেয়ে নামতে গিয়ে অসাবধানতায় পড়ে গেল মা। বোনটা নাকি মায়ের গর্ভে মারা গিয়েছিল এবং প্রচুর ব্লিডিংয়ের কারণে মাও বাঁচতে পারেনি। বাবা তখন বিদেশে ছিলেন, বাড়িতে ফুপি ছাড়া কেউ ছিল না। কাজের লোকের সাহায্য নিয়ে ফুপি মাকে হাসপাতালে নিয়ে যান, কিন্তু সময় হয়তো আল্লাহ ততটুকুই রেখেছিলেন, তাই রক্ত দিয়ে দেশের বেস্ট ডক্টরদের দেখিয়েও লাভ হয়নি। চলে গেছে আমায় ছেড়ে মা বোন দুজনেই। আমার জীবনের হাত বদলের শুরু সেই থেকে। কখনো ফুপি, কখনো খালা মানে রাইমার মা, কখনো কাজের লোকের কাছে বড় হতে থাকলাম। তারপর যখন বয়স হলো বোঝার মতো, পড়াশোনা যখন হাই স্কুলে, তখন থেকে বন্ধুবান্ধব হলো প্রচুর পরিমাণে। বাবার বিয়ে, ফুপির বিধবা হওয়া, আর এসবে বাড়ির পরিস্থিতি এতটাই বাজে হয়েছিল যে আমি বোঝার বয়সে এসে আর কাউকে কাছে পাইনি। বন্ধুবান্ধবের সঙ্গ আর বাবার টাকায় আমার জীবন চলতে লাগলো। বছরে 2টো দিনও ঠিকঠাক বাবার সাথে কাটানো হতো না আমার। ততদিনে আবার রাইমারও জন্ম হয়ে গেল। বাবা আমারও চোখের সামনে রাইমাকে সময় দিতে সব কাজ ফেলেই তার জন্মদিনে ছুটে আসতেন দেশে। প্রথম হিংসে হলো ছোট বোনটির প্রতি। তারপর একসময় বুঝতে পারলাম রাইমাও তো দুঃখী, ঠিক আমারই মতন। থেমে গেল রিশাদ এতটুকু বলতে, কিন্তু মেহুশ এখনও অপলক দেখছে তাকে। সে শুনতে চায় আরও কিছু, অনেক কিছু, এমনকি সবটাই। মেহুশের এভাবে তাকিয়ে থাকা বুঝতে পেরে রিশাদ বলল, সামনে তাকাও মেবিশ, মুখের দিকে তাকিয়ে থাকলে বলতে পারবো না কিছুই। টনক নড়ল মেহুশে। সে সত্যি মুখ ফিরিয়ে সামনে তাকালো। রাইমা বাবার আদর 2 কি 3 দিন পেত বছরে। ওই যে তার জন্মদিনের সময় বাবা আসতো, সেইটুকুই তার প্রাপ্তি। বাকিটা সময় সে আমার মতো জীবন কাটাতো। তার কারণ খালা কখনো তাকে আদর করে কাছে ডাকতো না, একবেলা নিজ হাতে খাবার খাইয়ে দিত না। সে যখন জোর করে তার মায়ের হাতে খাওয়ার বায়না করতো, তখন খালা তাকে দূর দূর করতেন। আমার চোখ এড়াতো না এগুলো। কষ্ট লাগতো তখন তার জন্য, আর সুযোগ পেলে আমি নিজে তাকে ডেকে নিয়ে খাইয়ে দিতাম। সুযোগ পেলে তার মাথায় ঝুঁটি বেঁধে দিতাম, আবার আমার কোনো কথা না শুনে প্রচুর মার দিতাম। আর লক্ষ্য করতাম আমি তাকে অনেক মারলেও তার মা কখনো আমাকে কিছু বলতো না। তবে আমার লালন পালনেই অনেক কটু কথা বলতেন বাবাকে। ফোন করলে আমার কিংবা রাইমার নাম নিয়ে কালসাপের বাচ্চা বলে গালি দিতেন। তখনও আমার অজানা ছিল বাবার প্রতি খালার ক্ষোভের কারণ, তাই আমি অপছন্দ করতাম খালাকে। আর একমাত্র ফুপি, সেও প্রায় 18 বছর বিদেশে ছিলেন। বাড়িতে আপন কেউ ছিল না আমার রাইমার। আমি যখন এসএসসি পরীক্ষা দেব তখন বাবা দেশে এলেন, থাকলেন কয়েক মাস, কিন্তু বাবার সাথে খালার কোনো বনিবনা হলো না। বাবা আবার চলে গেলেন বিদেশে, সেখানে ব্যবসায় মজে গেলেন। তখন আবার খালা প্রেগনেন্ট, রিহানের জন্ম হলো। মালা দাদি আমাদের বৃদ্ধা কাজের লোক, তিনি বললেন এবার সংসারের পরিবর্তন হবেই, সব ঠিক হবে, কিন্তু না হলো না কিছুই। সময় গেল আপন স্রোতে, কিন্তু পরিবর্তন শব্দটা আমাদের জীবনে অপরিচিতই রয়ে গেল। পূব আকাশ রক্তিম বর্ণ ধারণ করেছে। ফজরের আজান হচ্ছে রিশাদের হোটেলের পাশের মসজিদটাতে। আজান শুনেই হয়তো রিশাদ কথা বন্ধ করলো। মেহুশও ওড়না টেনে এলোমেলো চুলগুলো আড়াল করে ঘোমটা টানলো। এত বড় হোটেলে সবাই গভীর ঘুমে আছে নিশ্চয়ই। হোটেলে ফিরলেও বসে থাকতে হবে, আর হোটেলের চেয়ে এখানে বসাটাও ভালো লাগছে মেহুশের। সেই সাথে এই গম্ভীর একরোখা বদমেজাজি লোকটার মনের গহীনে লুকানো কথাগুলো শুনতেও ইচ্ছে করছে খুব। দুজনের বসার মাঝে কিছুটা জায়গা ফাঁকা ছিল। অন্যদিকে মুখ করে মেহুশ সেই ফাঁকা জায়গাটুকুর দূরত্ব ঘুচিয়ে গা ঘেঁষে বসল। রিশাদ অন্যমনস্কে, সে হয়তো বুঝতেই পারল না এই ঘুচানো দূরত্বটুকু, তবে উষ্ণতা একটু গায়ে লাগলো তার। আপনার খালা তো আপনাকে ভালোবাসে, আপনি কি তা জানেন? জেনেছি অনেক পরে। তোমাকে বাড়িতে আনার ঠিক 2 দিনের মাথায় আমার জানা হলো সৎমা নামক খালাটা আমাকে খুব ভালোবাসে, সেই সাথে আমার ছেলেটাকেও। রিশাদ শেষের কথাগুলো বলার সময় মেহুশের দিকে তাকিয়ে রইল। আমার ছেলেটাকেও, আমার কথাটা কানে বাজলো খুব মেহুশের। ঠিক 9 মাস আগে মেহুশকে জোর করে আনা হয়েছিল রিশাদের জীবনে। শুধুমাত্র নির্জনের মা হতেই তো তার এ জবরদস্তির জীবনে থেকে যাওয়া। তবুও শুনতে হলো নির্জন শুধু রিশাদের ছেলে। কেন? আমাদের ছেলে কি বলা যেত না? আবেগী হয়ে উঠল মেহুশ। চোখ ছলছল, কান্নার একটা ঢোক গলায় আটকে রইল। হোটেলে ফিরবে? এখন হোটেলে গিয়ে কি করব? করার কিছুই নেই। হয় গ্রাউন্ড ফ্লোর অথবা লনে বসে থাকতে হবে। তবে কি এখানে বসে থাকবে? থাকি। আচ্ছা, কিছু খাবে? না। আশ্চর্যজনক, তাই না? কি? আজ তো এক হোটেলের মালিক শেষ রাতে বালুচরে এসে ঠাঁই নিয়েছে। ঘুমানোর মতো জায়গা নেই তার আর তার স্ত্রীর। কে বলেছে নেই? তার না থাকলেও তার স্ত্রী তো আছে। এই যে আপনার লম্বা চওড়া কাঠটা, এটাকে একটু নামিয়ে দিলেই তো হয়।
আপনার স্ত্রী কাঁধে মাথা রেখে স্নিগ্ধ ভোরের আলোমাখা হাওয়ায় দারুণ একটা ঘুম দিতে পারবে। মনে মনে কথাটা ভেবে লজ্জায় লাল হলো মেহুইশ। যতই সে মনে মনে এসব ভাবুক না কেন, মুখে বলা সাহস একটুও নেই। লালচে ভোরের লালিমার সিক্ত গাল দুটোকে দেখে কোমল ভোরটাকে উপভোগ করা থেকে বঞ্চিত হলো রিশাদ শুধুমাত্র দৃষ্টি সামনে থাকায়। ঘুম ঘুম লাগলে একটু চোখ বুজে বসতে পারো কাঁধে মাথা রেখে। এই এক ভোরে এত পাওয়া কি করে সহ্য করবে মেহুইশ? মনে মনে যা সে ভাবছে তাই পেয়ে যাচ্ছে। ইস, এখনই মাথাটা রাখবে কাঁধে, নাকি একটু ভাব দেখিয়ে নেবে? লোকটা আবার ছ্যাঁচড়া ভেবে বসবে না তো? সে কি ছ্যাঁচড়া নাকি? গত 9 মাসে কত কী তো করলো লোকটার ইচ্ছেতে, এখন একটু না হয় সেও নিল নিজের ইচ্ছে পূরণ করে। আর আজই কেন এমন ইচ্ছে হলো? না, কাঁধে ব্যথা পাবেন। মাথা রাখো, সমস্যা নেই। এখন চাইলেও হোটেলে ফিরে ঘুমানোর জায়গা পাবে না। কথা বাড়ালো না মেহুইশ। আরও একটি ঘেঁষে মাথাটা রিশাদের কাঁধে রাখলো। মেহুইশের কাঁধ নাগাল পেতে একটু কষ্ট হচ্ছে ভেবে রিশাদ পা ছড়িয়ে হাত পেছনে বালুতে ফেলে বসলো। মেহুইশের চোখে সত্যিই ঘুম ছিল। শিরশিরে হাওয়ায় ঘুমটা আরও জেগে বসেছিল চোখের পাতায়। সুযোগ পেয়ে ঘুমটা খুব গভীর হয়ে নেমে এলো চোখে। রিশাদ তাকিয়ে রইল যতদূর দৃষ্টি যায়। অসীম সাগরে থেকে থেকে জাহাজ ভেসে বেড়ানো নাম না জানা কিছু পাখির আনাগোনা। পর্যটকরাও বেরিয়ে পড়েছে ভোর বিলাসে। অনেকেই চলতে চলতে ফিরে চাইছে তাদের দিকে। অনেকটা সময় কেটে গেছে এভাবেই দুজনের। মেয়ের ঘুমে আচ্ছন্ন রিশাদের কাঁধে। শরীরের উত্তপ্ততা রিশাদকে নাকাল করছে। ঘাড় ফিরে ঘুমন্ত মেহুষির দিকে চেয়ে নিজেকে সাবধান করছে। অনুভূতির পোকারা কিলবিল করে কামড়ে ধরছে মনকে একটু পরশ নিতে ঘুমন্ত অধরের। ভয়ঙ্কর যাতনায় নিজেকে সামলানোর দায় হলো তার। ভাবনাদের ঠেলে দূরে সরানোর চরম চেষ্টা বিফলে গেল। ডান হাতে ঘুমন্ত মেহুষের কাঁধ জড়িয়ে নিল রিশাদ। আলতো করে বা হাতে মেহুষের চিবুক ধরে মুখটাকে উঁচু করল। এত গভীর ঘুম কি করে ঘুমায় মেয়েটা? কয়েক মুহূর্তে নিষ্পলক চেয়ে নিজেকে সামলাতে ব্যর্থ হলো সে। নিজের দুঠোঁটের ভাঁজে মেহুষের অধর চেপে চুমু খেল। খুব ধীরে, চুপিসারে খাওয়া চুমুটাতে সাক্ষী হতেই বুঝে জেগে উঠল মেহুষ। তাকিয়ে রইল তার আঁখি যুগল। কল্পনা না সত্যি? ভালো লাগা নাকি মোহ? ঘোর কাটেনি ঘুমের। উষ্ণ চুমুর আর অপার্থিব সৌন্দর্য মিশ্রিত ভোরের। নিষ্পাপ চাহনি মিলে রিশাদের দিকে তাকিয়ে থেকেই ডান হাতের মধ্যমা আর তর্জনী তুলে তার অধর ছিল। সত্যি কি রিশাদ এইমাত্র তাকে চুমু খেলো? মুখ ফিরিয়ে অন্যদের আসা যাওয়া মনোযোগে দেখতে লাগলো রিশাদ। সংকোচর সমুদ্রের আকণ্ঠ ডুবে গেছে সে। হ্যাঁ, এই প্রথম সে সংকোচে কারো সামনে থেকে দৃষ্টি সরিয়েছে। আজ এই প্রথম জড়তার আকাশ নেমেছে মাথার ওপর। মেহুষ যখন একটু সরল তখনই রিশাদ বসা থেকে উঠে দাঁড়িয়েছে। ফেরা দরকার। ঘোর কাটল রিশাদের কথায়। উঠতে ইচ্ছে করছে না তার, তবুও বলল মেহুষও উঠল বসা থেকে। কেউ কারো দিকে দেখছে না। কারো মুখের ছায়া কতটা সংকোচ একটিবার মুখোমুখি দাঁড়ালেই দেখতে পেত। ভালোবাসা নাইবা হলো, ভালো লাগাটা তো হয়েই গেছে। একটা মানুষের খোলসের আবরণে যে রূপটা ঢাকা আছে সেটাই হয়তো আসল রূপ। মেহুষ দেখছে খুব কাছ থেকে খোলসবিহীন রিশাদকে। যতটুকু দেখেছি ততটুকুতে আবর্জনা ছিটে ফোটাও নেই। খোলসটাই যা ময়লা হয়েছে, নষ্ট হয়ে গেছে। ভেতরকার মানুষটা পরিষ্কার। চেষ্টা করলে আবরণটাকেও হয়তো ধুয়ে মুছিয়ে নেওয়া যেত। তবে তা করার জন্য যোগ্য একজন মানুষ দরকার। সূর্যের লালচে আলো ঘন হয়ে রং বদল করছে। মেহুষের ভাবনা শেষ হওয়ার আগেই তারা হোটেলে পৌঁছে গেছে। রিশাদ সত্যি তাকায়নি তার দিকে একটিবারও। বসার মতো জায়গা কোথায় ভাবতে ভাবতে মনে পড়ল সুইমিং পুলের পাশে কচি ঘাস আছে। শরতের এই শুরুটাতে ওই ঘাসগুলিকে খুব সতেজ লাগে। এই ভোরে শুধু সেখানটাতেই বসতে আরাম লাগবে। তুমি সুইমিং পুলের পাশে লনে গিয়ে বসো, আমি দেখছি কফির ব্যবস্থা হয় কি না। কথাটা বলে রিশাদ দোতলার দিকে এগোচ্ছিল। কফি না চা? আমি চা বানাতে পারি না। রেস্টুরেন্টের কুকরা এখনও কেউ উঠেছে বলে মনে হয় না। মহেশ লনের দিকে এগোচ্ছিল। রিশাদের কথা শুনে উল্টো ঘুরল। আমি কি সেখানের কিচেনে ঢোকার অনুমতি পাবো? রিশাদ না করতে গিয়েও করল না, ইচ্ছেও হলো না বাধা দেওয়ার। এসো। দুজন মিলে আবার পায়ে পা মিলিয়ে চলল। দোতলা রেস্টুরেন্ট খালি পড়ে আছে। কোথাও কোনো শব্দ নেই, এমনকি তাদের পায়ের আওয়াজটাও নেই। রেস্টুরেন্টের রান্নাঘরের স্লাইড দরজাটা সরিয়ে দুজন চুপিসারে ভেতরে ঢুকলো। মেষ স্তব্ধ হয়ে গেল ভেতরে প্রবেশ করতেই। সুবিশাল কিচেন, বড় বড় কেবিনেট, ড্রয়ার, ইলেকট্রিক ওভেন, হিটার, প্রেশার কুকার, আবার একপাশে ক্রোকারি সেট। মেষ হা করে চেয়ে রইল সেদিকে। এত এত জিনিসপত্র, তাও আবার রান্নাঘরে সে একসাথে কখনোই দেখেনি। রিশাদ মশলার কাচের কৌটোগুলো একে একে সবগুলো নামিয়ে দেখছে। কোথাও চা পাতা খুঁজে পেল না। সে ভাবছে চা করতে চা পাতা লাগবে, দুধ লাগবে, চিনিও। এগুলো কোথায় খুঁজবে? মেহুষ মেয়ে মানুষ, হয়তো সে তাড়াতাড়ি খুঁজতে পারবে, তাই ডাকলো, মেহুষ। মেহুষ এ জগতেই জানেনি। সে শুনতে পায়নি রিশাদের ডাক।
তার চোখ জলজল করছে এত সব দামি অত্যাধুনিক জিনিসপত্র দেখে। ফ্রিজটার সাইজও এত বড় যা সে কখনোই দেখেনি। মেবিস চা পাতার কোটও পাচ্ছি না। বলছি চা পাতা ছাড়া চা সম্ভব নয়। কফিও পেলাম না, তবে নিচের ক্যাবিনেটে নুডলস আছে, খাবে? এবারে সম্বিত ফিরল মেহুইশের। লজ্জিত হলো নিজের এমন হামখা আচরণে। ছি, নিষেধ কি তাকে ছ্যাঁচড়া ভাবছে? জীবনেও দেখেনি এসব, তা নিশ্চয়ই বুঝে গেছে। মুখটা কাচুমাচু করে রিশাদের দিকে তাকাতে সে ইশারা করলো নুডলসের প্যাকেটের দিকে। মেহুশ মাথা নেড়ে হ্যাঁ বলতে রিশাদ একটা প্যানে পানি বসালো। গ্যাস চালু করে ফ্রিজ খুলে দেখলো কি কি আছে তাতে। কাঁচামরিচ, ক্যাপসিকাম আর সস বের করলো। কপাল কুঁচকে কিছু সময় দাঁড়িয়ে থেকে মনে করার চেষ্টা করলো নুডলসে আর কি দেয়। সে ভার্সিটি থেকে বন্ধুদের সাথে যেবার ট্রেকিং করতে পাহাড়ে গেল সেবারই ছিল তার শেষবার নিজে হাতে নুডলস রান্না করা। সেটাতে খুব সিম্পল ছিল, ফুটন্ত পানিতে নুডলস ছেড়ে মশলা ঢেলে নেড়েচেড়ে নামিয়ে নিয়েছিল। এখন কিভাবে রাঁধবে? মেহেশ চুপচাপ দাঁড়িয়ে দেখতে থাকলো, তবু এগিয়ে এসে বলতে চাইল না, দিন আমি রাঁধছি। পানি ফুটে উঠেছে। নুডলসের প্যাকেট ছিঁড়ে তাতে নুডলস দিতে গিয়ে অসাবধানতাবশত চুলোর পাশে থাকা আরেকটা প্যান নিচে পড়ল। নিশ্চিদ্র নীরবতায় ছেদ খুঁটিয়ে জোর আওয়াজ হলো। চমকে উঠল মেহুশ। ধরমর করে কয়েক সেকেন্ডের মধ্যে রেস্টুরেন্টের শেফ আলাউদ্দিনও এসে ঢুকল। এত ভোরে তার রান্নাঘরে কিছু পড়ার শব্দ শুনে সে দিক দিশা ভুলে দৌড়ে এসেছিল বেচারা। তার সুর ও থাল দেখে মেহুশ চোখ বন্ধ করে উল্টো দিকে ঘুরে দাঁড়ালো তৎক্ষণাৎ। স্যার, আপনি রান্নাঘরে? বেশ আশ্চর্যজনক মুখভঙ্গি করে প্রশ্ন করল আলাউদ্দিন। রিশাদ খেয়াল করেছে মেহুশ মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে। আলাউদ্দিন সাহেব, আপনি দয়া করে কাপড় পরে আসুন। ওহ সরি স্যার, বলে লজ্জায় লাল হয়ে আবার দৌড়ে বের হলো আলাউদ্দিন। এই রান্নাঘরে কখনো কোনো মেয়ে কাজের লোক ছিল না। বলা যায় কিচেন শেফ আলাউদ্দিনের আর্জি ছিল তার রান্নাঘরের জন্য কোনো নারী না আসে। সে ৪৪-এর ঘরে পা রাখা অবিবাহিত পুরুষ। হয়তো জীবনে নারী ঘটিত কোনো দুর্ঘটনা ছিল অথবা অন্য কোনো কারণ যার দরুন সে মেয়ে জাতিকে তেমন একটা পছন্দ করে না। আর যেখানে নারীদের প্রবেশ নিষিদ্ধ সেখানে সে এত ভোরে তার পোশাকের নিচে খেয়াল দেওয়ার চিন্তা মাথায় ভুল করেও আনেনি। রাতে ঘুমানোর সময় পরা প্যান্ট যার লম্বা তার হাঁটু পর্যন্ত নয় সেটা পরে এখন এসেছিল সে। তা দেখে মেহুশ অপ্রস্তুত হয়ে মুখ ঘুরিয়ে নিয়েছে। আবার এলো আলাউদ্দিন কাপড় চোপড় পরে বাবু সেজে। লজ্জায় তার মুখ এখনও রক্তিম, তা দেখে রিশাদের হাসি পাচ্ছে। মেয়েদের মতো গাল গোলাপি করার আর দরকার নেই আলাউদ্দিন সাহেব। আমি নুডলস বানাচ্ছিলাম, ভুল করে এই কড়াইটা পড়ে গেছে। স্যার, আমাকে ডাকলেন না কেন? আমি করে দিচ্ছি এক্ষুনি। আপনার করতে হবে না, আপনি শুধু বলে দিন চা পাতি চিনি কোথায়, আমি চা করব। মুখ খুলল এবার মেহুশ। আলাউদ্দিন এগিয়ে গিয়ে সব কিছু এগিয়ে দিতেই রিশাদ তাকে চলে যেতে বলল। মেহুশ নিজে নুডলস আর চা করে একটা ট্রেতে সাজিয়ে নিয়ে রান্নাঘর থেকে বের হচ্ছিল। রিশাদকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এখানে দাঁড়িয়ে থাকবেন না, চা খাবেন? কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এসব? লনে বসে খাবো, এখনও 7টা বাজেনি। আর যাই হোক, লোকজনের ভিড় হবে না, চা ঠান্ডা হয়ে যাবে নিচে যেতে যেতে। হোপফুলি আমি অতটা বোকা আর গর্ধব নই। মানে? রিশাদ ভ্রু কুচকালো আবারও, তা দেখে মেহুশ যেন সুযোগ পেল টিপ্পনি কাটার মতো। কথায় কথায় ভ্রু দুটোকে ওরকম কষ্ট না দিয়ে মাথাটা একটু খাটালে বেশি উপকৃত হবেন আমার ধারণা। মেহুশ আর দাঁড়ায়নি, সত্যি চলে গেল সিঁড়ি বেয়ে নিচতলায়। লনে ছোট্ট গোল একটা টেবিলে ট্রে নামিয়ে রেখে চেয়ার টেনে বসলো। রিশাদও পেছন পেছন এসে আরেকটা চেয়ার টেনে বসলো। এবার খেয়াল করলো চার ছোট্ট একটা ফ্ল্যাক্সে করে এনেছে, সেই সাথে 2টো কাপও। নুডলসের বাটি টেনে নিয়ে রিশাদ খাওয়া শুরু করলো। মেহুশও তাই করলো। তারপরে সময়টা দুজনে টুকটাক গল্প করেই কাটিয়ে দিল। কল্পনার চেয়েও সুন্দর, অনেক বেশি সুন্দর ছিল আজকের সকাল মেহুশের জীবনে। রিশাদের জীবনেও তাই নয় কি? কৈশোরে প্রেম ভ্রমণ, যৌবনের শুরুতে একটা মেয়ের প্রেমে পড়লেও প্রেম করা তার হয়নি। সময় মতো বিয়ে হলো ভুল মানুষের সাথে, যে কিনা সময়ের সাথেই আবার হারিয়ে গেল। প্রেম না হলেও নীলিমার জন্য মায়া জন্মেছিল। সেই মায়াকে সম্বল করে আজীবন পার করতে চাওয়ার সাথে খুন ধরল। নীলিমা পালালো আর সন্তানকে করে গেল মাহারা। এরই মাঝে নিজেরই এক ভুল ধারণার জন্য ইভানের কাছ থেকে মেহুশকে আলাদা করলো। সে চেয়েছিল এক ঢিলে 2 পাখি মারতে, কিন্তু ভাগ্য তো তার বরাবরই সংকুচিত রইল। যতদূর খবর নিয়ে জানা গেল রাইমা ইভান নয় অন্য কাউকে ভালোবাসে। সে এক ভুল তার জীবনে মেহুশকে বেঁধে দিল। বাবার পদচিহ্ন অনুসরণ করেই সে চলল। বাবা যা করলো খালার সাথে সেও কি তাই করেনি মেহুশের সাথে? তাই তো করলো, পার্থক্য শুধু তার কাজ বৈধতাযুক্ত। এক ভোরে যে আজ সকল ভুল ত্রুটি অন্যায় পাপ তাকে এমন গাঢ়ভাবে নাড়া দিবে কে জানত। আজই উপলব্ধি হলো মেহুশকে সে সম্মানের সাথে নিজের কাছে বেঁধে রাখতে পারে। আর আজই মনে হলো মেহুশের একটা সুন্দর জীবন সে ধ্বংস করেছে। তার প্রায়শ্চিত্ত করা দরকার। মেহুশ কী চায়
সারাটা দিন খুব হইচইয়ের সাথে কাটলো রাইমাদের। তানভীর নিজের পরিচয় হিসেবে রাইমা যে কলেজে পড়ে সেখানে ইউনিভার্সিটি লেভেলের সিনিয়র বলেছে রিশাদকে। মেহুষের সাথে আলাদাভাবে বেশ কবার কথা বলার চেষ্টা করেছে তানভীর। মেহুষ এড়িয়ে গেছে তাকে বিভিন্ন ব্যস্ততার অজুহাতে। ইভান সম্পর্কিত কোনো আলোচনা করতে আগ্রহী নয় সে এখন। ইভানকে ভুলে যাওয়া অসম্ভব, কিন্তু রিশাদের সংসারে ভালো একজন বউ আর মা হওয়া অসম্ভব নয়। তাই সে এই বিষয়ে সততার পরিচয় দিতে চায়। সুযোগ পেলে অবশ্যই তানভীরের কৌতূহল মিটিয়ে দেওয়া যাবে। দুপুরের পর রিশাদকে আর দেখা যায়নি। মেহুষ নির্জন আর তার মায়ের সাথে বেশি ব্যস্ত ছিল। রেহনুমাও খুব উৎসাহ নিয়ে লনের ডেকোরেশন দেখছিল ঘুরে ঘুরে। জন্মদিনের অনুষ্ঠানটা বেশ বড় করে না হলে মোটামুটি নিজেরাই আছে প্রায় 20-22 জন। আজকের জন্য লনের সাইডে ট্যুরিস্টের জন্য ঢোকা বারণ। তিশমা এসে রাইমাদের সাথে যোগ দিল সৎসাহে। ম্যানেজার বেচারা এখানেও ছাড় পেল না। মিস্টার হাঙ্কি পাঙ্কি নামেই তাকে সকলের সামনেই খুব জ্বালিয়ে মারল। দিনের আলো যখন নিবু রাত যখন আসি করছে, সন্ধ্যে শেষ আলোটুকু গায়ে মেখে রিশা দিল। দুহাত ভর্তি তার শপিং ব্যাগ। সব নিয়ে সে প্রথম নিজের ঘরেই ঢুকলো। রাইমারা দুপুরেই নিজেদের রুম পেয়ে গেছে, তাই সে রুমেই শিফট হয়েছে। মেহিস রুমেই ছিল নিজের। 2 দিনের জন্য হোটেলে আসা তাদের, তাই বেশি কিছু না নিয়ে এসেছিল। রিশাদ হাতের ব্যাগগুলো ড্রেসিং টেবিলের পাশেই ডিভানের উপর রাখল। ফুপি আর আন্টি কোথায়? রিশাদ জানতে চাইল। নিচেই মনে হয় লনের পাশে ডেকোরেশন দেখছে। কানে দুলজোড়া পড়তে পড়তে কথাটা বলল মেহুষ। এখানে 2টো শাড়ি আছে একই রঙের। আমার ফুপি কখনো রংচঙে কাপড় পরেন না, আর আন্টিকেও আমি যে কদিন দেখেছি তিনিও সাদামাটা পরেন। এই 2টো শাড়ি একই রকম, তাদের দিয়ে দিও। আর এখানে 3টে ব্যাগ মিয়াদের। বলতে বলতে ব্যাগ 3টা আলাদা করে দেখালো মেহুষকে। শার্ট, প্যান্ট আর একটাতে মোবাইল ফোন, এগুলো মিহাদের জন্য কেনা। এত কিছু কেন আনতে গেলেন? মেহাদের মোবাইল দরকার নেই। ভয় পেও না, আমাদের মতো বিগড়াবো না তাকে। শুধু ফোনটাই দিচ্ছি, সে খুব খুশি হবে। আর এদিকে একটা শাড়ি আর একটা গাউন আছে। গাউনটা রাইমা নিজেই পছন্দ করে ছবি পাঠিয়েছিল, তাকে ডেকে দিয়ে দিও। কথা শেষ করে রিশাদ বাথরুমে ঢুকলো। মেহুষ ভাবছে শাড়িটা কার? সবগুলো ব্যাগের কথাই বলেছে, কার কোনটা শুধু নির্জন আর তার জন্যই কিছু এনেছে কিনা বলল না। মন খারাপ করে শাড়িটা শপিং ব্যাগ থেকে বের করতেই ছোট্ট একটা চিরকুট বেরোলো। নির্জনের মায়ের জন্য এই উপহারটা। হইচইপূর্ণ জন্মদিনের অনুষ্ঠানে ছোট্ট ছোট্ট শিশুরাই বেশি মাতিয়ে তুলেছে সুইমিলের পাশে লনটা। আলো আলো পরিপূর্ণ অংশটুকুতে নির্জন ছাড়া বাকি প্রত্যেকটা শিশু এতিম এখানে। আর এই এতিমদের খাওয়ানোর ইচ্ছেটা রেহনুমার। সে চায় জন্মদিন উপলক্ষে যদি কিছু করতেই হয় তবে এতিম কিছু ছেলেপেলেকে খুশি করুক। হতে পারে সেটা একবেলা ভালো মন্দ খাই, অথবা শীত আসছে কিছু ভালো শীতের কাপড়, অথবা এতিমখানা বাচ্চাদের স্বার্থে কোনো উন্নতিমূলক কাজ করে। রিশাদের ভালো লেগেছিল রেহনুমার ইচ্ছের কথা শুনে। সে মেহুষের ইচ্ছে জানতে চেয়েছিল। সেও একই জবাব দিয়েছে। তাই আজকের আয়োজন শুধুমাত্র তাদেরই জন্য করা। রাইমা একটি মাত্র বোন, তাকে ছেড়ে করতে ভালো লাগবে না, তাই রাইমাকে বলেছে আসতে। এই সুযোগ মেহুষের মাকেও বলা যায় মেয়ের বাড়ি আসতে, তাই তাদেরকেও দাওয়াত করা। আর রাইমার আবদারে তার বন্ধুরাও আমন্ত্রিত হয়েছে। এই আয়োজনে বাদ পড়েনি নির্জনের জন্মদাত্রী নীলিমাও। নীলিমাকে দাওয়াত করার আগে মেহুষের অনুমতি নেওয়াটাও ভুল হয়নি রিশাদের। আর এখানে ভুল হয়েছে রিশাদের চিরকুট লেখায়। মেহুষ শাড়ির প্যাকেট খোলার আগ পর্যন্ত খুব খুশি ছিল এই অনুষ্ঠান নিয়ে। চিরকুটের লেখাটা পড়ে তার মন খারাপ হলো। বুক জুড়ে হাহাকারের সৃষ্টি হলো। নির্জনকে দ্বিতীয় দফায় তৈরি করছে মেহুষ। সন্ধ্যায় একবার নতুন পোশাক পরিয়ে ঘুরিয়ে আনা হয়েছে নিচ থেকে। এখন আবার রিশাদ নতুন যা এনেছে তাই পরানো হলো। সাদা শার্ট, কালো প্যান্ট আর শার্টের উপরে কালো রঙের কোট। কোটের কলার দেখে বোঝা গেল নির্জনের মায়ের শাড়ির অংশ বিশেষভাবে লাগানো আছে এতে, যাকে বলা যায় ম্যাচিং ম্যাচিং। সবগুলো ব্যাগ হস্তান্তরিত করার পরও 3টে ব্যাগ বাড়তি রইল। একটি নির্জনের ছিল, যা সে পরে আছে। অন্যটি শাড়ি নির্জনের মায়ের। তৃতীয়টি খুলতেই বুঝলো এটা রিশাদের নিজের জন্য। ভাবছিলে একই রকম পোশাক পরবে, সেই সাথে তার মায়ের পোশাকও মিলবে তাদের সাথে। বুক ফিটে কান্না এলো। নির্জনকে তৈরি করে রাইমার কাছে দিয়ে সে দ্রুত পায়ে বাথরুমে ঢুকলো। ডানা ভাঙা পাখির মতো ছটফট করতে করতে পানির ট্যাপ চালু করলো। যতটুকু সম্ভব চিৎকার করে কান্না করলো। 9টা মাস একেবারেই কম সময় নয়। বিয়ের বন্ধনটাও ঠুনকো নয়। জোর করে হলেও বিয়েটা হয়েছে ধর্মীয় এবং আইনগত দুভাবেই। 9 মাসের এতগুলো দিন রাত্রি ওই বাচ্চা ছেলেটাকে বুকে আগলে কেটেছে তার। মান হোক মায়ের চেয়ে কমও করেনি। যে মেয়ে কখনো বাচ্চা কোলেই নেয়নি, সে মেয়ে একটা 3 মাসের বাচ্চাকে কোলে তুলেছে, খাবার খাইয়েছে, ঘুম পাড়িয়েছে, মলমূত্র পরিষ্কার করেছে নিজ হাতেই। সে মেয়েটা আজকে মায়ের জায়গা পেল না। কান্না থামছে না মেহুষের। অসহ্য বোধ করা সম্পর্কটা আজ তাকে কাতর করে ছাড়ল। অপাপ বিদ্ধ সে ছোট্ট মুখখানি চোখের পাতায় ভেসে উঠল তার। ওই মুখের মায়ায় পড়ে গেছে অনেক আগে। আর সে মায়া থেকেই তার যত্ন নেওয়া, আদর করা, কখন যে অধিকারের ভাবনাটাও মাথা ঢুকেছে কে জানে।
রিশাদ যখন অনুমতি চাইল নির্জনের জন্মদিনে নীলিমা একটিবার তাকে দেখতে চায়, সে কি দিবে? তখনও মনে হয়েছিল রিশাদের পর নির্জনের উপর একমাত্র অধিকার তারই আছে। তার ভাবনা ভুল, যতই নীলিমা অন্য কারো অর্ধাঙ্গী হোক, মা তো সে নির্জনের আজীবনই থাকবে। মেবিশ। বাথরুমের দরজায় নক করল রিশাদ। ডাকলো বার কয়েক মেহুষের নাম ধরে। মেহুষ জবাব দিল না ইচ্ছে করেই। কেন দিবে সে জবাব রিশাদের ফরমায়েশ শুনতে? তার কি এত দায় পড়েছে? শুনবে না আর কারো কথাই এখন থেকে, চলে যাবে দূরে। অভিমানে বুকের ভেতর চাপা কষ্টের উদ্রেক হলো। রিশাদ ডেকেও জবাব না পেয়ে রুমে নিজের কাপড় বদলে নিল। রাইমা ফোন করলো নিচে যেতে কেক কাটার পর্ব শুরু করতে। নীলিমাও এসেছে অনেকক্ষণ হলো। সবাই প্রস্তুত কেক কাটার জন্য, আমি নিচে যাচ্ছি, তোমার হয়ে গেলে এসো জলদি। সুইমিং পুলের নীল পানিতে ভাসছে অসংখ্য ফুলের প্রদীপ। প্রদীপগুলোর নকল, যাকে বলা হয় আর্টিফিশিয়াল। পানিতে থেকেও নিভে যাওয়ার ভয় নেই, আবার এতে তেল সলতেরও দরকার নেই। ভেতরে হয়তো ব্যাটারি জাতীয় কিছু আছে। আর প্রদীপগুলোর আকৃতি দেখতে ফুলের মতো। হঠাৎ দেখলে মনে হয় লাল, কমলা, কাঠালি রঙের জারবেরা ছড়িয়ে আছে পানিতে। তাতে আগুনের ছায়াটাও নেই। জ্বলন্ত প্রদীপগুলোর দিকে একমনে তাকিয়ে আছে মেহুষ। তার সামনে বড় টেবিলটাতে সাজানো বড় সাইজের কেক। রিশাদের কোলে নির্জন, তার একপাশে মেহুষ, অন্য পাশে রেহনুমা, তার সাথে রাইমা। নীলিমা সামনেই দাঁড়িয়ে আছে। সে এসে নির্জনকে নিয়ে অনেকটা সময় আলাদা কাটিয়েছে, তবে সেই সময়টাও রিশাদের বেঁধে দেওয়া নির্দিষ্ট সময় ছিল। তারপর আর এক সেকেন্ডের জন্য নির্জনকে ছুঁতে দেওয়া হয়নি। মেবিশ, নির্জনের হাত ধরো। বলছি কি, হাত ধরো নির্জনের, কেক কাটবে। মিসেস নীলিমাকে ডাক। মেহুষ কথাটা শেষ করার সাহস পেল না। সে বলতে গিয়েই দেখল রিশাদের চোখ বড় বড় হয়ে আছে। তার দৃশ্য যারা কঠিন আর চোয়াল শক্ত হয়ে আসায় চুপ হয়ে গেল মেহুষ। ভয়ে ভয়ে হাত রাখলো রিশাদের হাতে। দুজনের হাতের মাঝে নির্জনের ছোট্ট হাতখানা বন্দি পড়ল। তিনটি হাতের বন্ধন দূর থেকে চোখে জ্বলে উঠল নীলিমার। চিকচিকে হলো তার চোখের কোণ। হারিয়েছে কি তা যেন সে আজ বুঝতে পারল। কেক কাটার আগে বাচ্চাদের প্রত্যেককে খাবার খাওয়ানো হয়েছিল। তখনই রিশাদ প্রত্যেকের পোশাকের ব্যাগও তাদের হাতে দিয়েছে। কেক খেয়ে বাচ্চারা চলে যাবে, তাই রিশাদ নিজ দায়িত্বে তাদের পৌঁছে দিতে যেতে চাইল। নির্জন তার কোলে থাকা মেহুষের কাছে এগিয়ে গেল। অন্যমনস্কে মেহুষের তখনও খেয়াল নেই কোনো কিছুর। চুপ এক কোণে চেয়ার টেনে বসেছিল সে। নির্জনকে মেহুষের কোলে বসিয়ে দিয়ে আসতে বলল, সোনা বাবা আমার, তোমার মায়ের কাছে থাকো, বাবা এক্ষুনি ফিরে আসবো। চকিতে তাকালো মেহুষ। রিশাদের চোখে ইশারা, সেই সাথে আশ্বাস। নির্জন তার কোলে বা বা বলে কান্না করছে। রিশাদের হাত খামচে ধরেছে সে। মেহুষের কানে এখনও বাজছে, তোমার মায়ের কাছে থাকো। রিশাদ কি তাকেই নির্জনের মা বলে সম্বোধন করেছে? রিশাদের চোখের ভাষা তো তাই বোঝালো। তবে সে চিরকুটে নির্জনের মা কি তাকেই বলেছে? শাড়িটা কি তারই জন্য ছিল? নীলিমা তো গাউনের মতো ড্রেস পরে এসেছে। মেহুষের মাথা ঘুরে গেল। এত বড় ভুল সে কী করে করলো? সকল আনন্দ নিজের ভুল ধারণার জন্য খারাপ হয়ে গেল। ফোলা ফোলা চোখ আর গুমর থাকা মুখের আবহাওয়া বদলে গিয়ে লজ্জায় লালচে হলো মেহুষের গাল। কোলের উপর থাকা নির্জনকে সীমাহীন আনন্দে জড়িয়ে ধরে গালে গাল ছিল। এত বোকামি সে কী করে করলো? আজকে ভোরটা তার সবচেয়ে আনন্দময়, আর সন্ধ্যাটা গেল বোকামিময়। কি যে করিস না মেবিস তুই? অস্পষ্ট সুরে স্বকোক্তি করল, আবার অবাক হলো। সে কি রিশাদের সুরে নিজেকে ডাকলো? নিচে আর এক মুহূর্ত নয়, রিশাদ চলে গেছে এতিম বাচ্চাদের নিয়ে। ফিরতে তার দেরিই হবে। রাইমারা এখনও হইচই করেছে নিজেদের মতো, সেই সাথে কেক মাখামাখিও। নীলিমা এখনও বসেছিল কাছেই, কোথাও উঠে এসে মেহুষের কাছে নির্জনকে চাইল। ইচ্ছে না হলে দিয়ে দিল নীলিমার কোলে। ছেলেটা কেঁদে উঠল, ভাঙা সুরে মা মা করে ডাকলো মেহুষকে। কিন্তু নীলিমা জোর করেই তাকে নিয়ে হেঁটে হেঁটে শান্ত করার বৃথা চেষ্টায় লেগে গেল। এখানে দাঁড়িয়ে থাকা কষ্টদায়ক হবে, তাই মেহুষ চলে গেল অনুষ্ঠানের জায়গা ছেড়ে। নিজের ঘরে গিয়ে শাড়ির ব্যাগটা হাতে নিতেই মনে হলো ভুল করেছে। রিশাদ নিশ্চয়ই নিচে তাকে পুরনো ড্রেসটাতে দেখে অবাক হয়েছিল। রাগও কি হয়েছিল তার? বলতে তো পারতো নতুন শাড়িটা কেন পরলে না। তাতে নিশ্চয়ই মেহুষের ভুল ভাঙত। বড্ড বদখত স্বভাব লোকটার। চাইলেই শুধরে যেতে পারে, শুধরে দিতে পারে। কিন্তু না, সে তো রিশাদ রায়হান খান, মিস্টার যা তা। তার ভাবসাবই আলাদা। নির্জনটা কি এখনও কাঁদছে? রাইমাকে ফোন করে জেনে নিল মেহুষ। নির্জনের কান্না থেমেছে, এখন সে রেহনুমার কাছে আছে। ফোনটা রাখতে গিয়ে সময় দেখল রাত 11টা বেজে গেছে। নিস্তব্ধতার বিন্দুমাত্র সুযোগ নেই আজ হোটেলটাতে। দোতলা রেস্টুরেন্টে কি 3 তলার কাপল স্যুট অথবা 4 তলার সিঙ্গেল রুম, সবগুলোতেই পর্যটকের ভিড়। গিজ গিজ করছে আজকে সমুদ্রের তীরও। আজকে কি কোনো বিশেষ দিন, নাকি বাংলাদেশের সব মানুষ আজকে এসেছে কক্সবাজারে? শাড়িটাকে এলোমেলো করে আবার গায়ে জড়িয়ে নিতে মন ভরে গেল। আয়নায় নিজেকে দেখে মনে হলো এই কালো রঙটা আজকে তাকে দ্বিগুণ সুন্দরী করে তুলছে। আর ভাবতে ইচ্ছে করছে না, বরং শাড়িটা গায়ে দিতে ইচ্ছে হচ্ছে ভীষণ। ঘড়ির কাঁটা 12টা ছুঁয়েছি।
রিশাদ এসে নক করলো। নির্জন ঘুমিয়ে গেছে অনেকক্ষণ হলো। ঘরে মৃদু আলো জ্বলছে কমলা রঙের। দরজা খুলতে রিশাদের মুখটা হা হয়ে রইল। অল্প আলোতে মেহবিশের ঠোঁটের গাঢ় লাল রং স্পষ্ট চোখে পড়ছে। সন্ধ্যাতেও তার ঠোঁটে এত গাঢ় রং ছিল না। পরনে তার চকমকে কোনো পোশাক ছিল না। বাইরেই দাঁড়িয়ে থাকবেন? মেহবিশ এর কথায় সম্বিত ফিরল যেন রিশাদের। সে ঘরে ঢুকে দরজা লাগিয়ে সোজা বাথরুমে প্রবেশ করলো। মেহবিশের পেছন পেছন বাথরুমের দরজায় দাঁড়িয়ে ডাকলো, শুনুন। রিশাদের মন বলল আজ সে চমৎকার কোনো কথা অথবা দারুণ কোনো উপহার পেতে চলেছে মেহবিশের কাছ থেকে। প্রথম ডাকে সে জবাব দিল না। মেহবিশ পুনরায় আগের মতোই ডাকলো, শুনুন। হ্যাঁ বলো। অনেকটা নিজের গাম্ভীর্য অবদল রেখেই সে জবাব দিল। সকালে তো চা ব্রাশ না করিয়ে খেলেন, এখন সময় হলে ব্রাশ করে তবেই আসুন। কি? দরজা জানালা এমনকি বেলকনির দরজাটাও লাগিয়ে দেওয়া হয়েছে ঘরের। যতটুকু অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড আসা যাওয়া করছে তা বোধহয় ওই দেওয়ালের উপর ঘুলঘুলির ফাঁক বেয়েই। রাতের নিশ্চিদ্র অন্ধকারে বিনিদ্র কোনো প্রাণী কি আছে কক্সবাজারের বালুভূমিতে? মেহবিশ মৃদু আলোতেই আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। তার দৃষ্টি সামনে থাকলেও সে দেখতে পাচ্ছে না কিছুই। চোখের পাতা অনড় আর ঝাপসা। ঝপাত ঝপাত পানি ছিটিয়ে মুখ হাত পা ধুয়ে তবে বাথরুম থেকে বের হলো রিশাদ। হাসির দমকে সোজা দাঁড়াতে পর্যন্ত পারছিল না একটু আগেও। কি বোকা মেয়ে, সেই সকালে ব্রাশ না করে চা খেয়েছিল, ধরেই নিয়েছে রিশাদ আর দাঁতই মাজেনি। দুপুরেই তো গোসলের আগে সে ব্রাশ করেছে, শেভ করেছে, তারপরে গোসল। বাথরুম ছেড়ে বেরিয়ে সে মুখ হাত মুছে বিছানা বসলো। তখনই মেহবিশ আয়নার সামনে, তবে এখন আর অন্যমনস্ক নেই। হাতের চুড়ির ছনাৎ ছনাৎ শব্দ তুলে হাত নাচিয়ে লোশন মাখছে। রিশাদের একবার মনে হলো বলে, এত শব্দ করলে ছেলেটা উঠে যাবে। পরক্ষণে মনে হলো থাক, আজ নির্জনও জানুক তার আধো পাগল মা এই মাঝরাতে কেমন পাগলামি করছে। মেহবিশের মনের খবর রিশাদের অনেক আগে পড়া হয়ে গিয়েছে, তবুও সে আগ বাড়িয়ে ধরা দেয়নি। ইচ্ছে হয়নি তা নয়, বরং তীব্র আকাঙ্ক্ষা জেগেছিল ঝড় বাদলের রাতগুলোতে বুকের কাছে জড়িয়ে রাখতে থাকে। মনের মধ্যে শুয়োপোকারা কুটকুট করে কামড়ে ধরে উত্ত্যক্ত করতে মেহবিশকে ছুঁয়ে দেখতে। ঘুম ভাঙানিয়া পাখিরাও পাহাড়ি বাড়িতে যন্ত্রণা দিতে মেহবিশের কাছে ক্ষমা চেতে। কোনোটাই করা হয়নি রিশাদের এ পর্যন্ত। সুযোগ এসেও আসেনি কখনো মন খুলে কথা বলার। স্বাভাবিক স্বামী স্ত্রীর মতো আচরণ তারা লোকসম্মুখে অনেক আগে থেকে করেছে, কিন্তু কখনো আড়ালে তাদের ভাব হয়নি। আজকে মেহবিশের আচরণ অন্যরকম। সন্ধেবেলা মেহবিশ যে নাক ফুলিয়ে গাল ফুলিয়ে কেঁদেছে খুব, তা রিশাদ বুঝতে পেরেছে। নির্জনকে ঘুমানোর আগে খাইয়েছিলে কিছু? সন্ধ্যায় তো কিছুই খায়নি। আপনার কি মনে হয় সোজা করে বললেই হয় খাইয়েছ? না, আমি সোজা কথা বলতে পারি না। কবে থেকে? যবে থেকে আপনি এসেছেন আমার জীবনে। কথাটা বলে চোখ মুখ বন্ধ করে জিভে কামড় বসালো। কথাটা এভাবে না বললেও হতো। হঠাৎ করে ঘরের আবহাওয়াটা ভারী হয়ে গেল। মেহবিশ যে কথাটা বাজে ইঙ্গিত করে বলেনি তা যেন রিশাদ বুঝে গেল। সে কথা ঘোরাতেই ফটাফট বিছানা ছেড়ে জিজ্ঞেস করলো, ঘরে কি কিছু খাওয়ার মতো আছে? মানে আমতা আমতা করে কিছু বলতে চাইল মেহবিশ। রিশাদ তাকে থামিয়ে দিল। আচ্ছা, আমি রেস্টুরেন্টে দেখছি, তুমি কিছু খেলে বলো। শুনুন। রিশাদ দরজা খুলতেই ডেকে উঠল মেহবিশ। মাথা নত করে ঘুরে দাঁড়িয়েছে সে রিশাদের দিকে। কণ্ঠস্বর ভারী হয়ে এসেছে তার। ধরা গলায় আবার বলল, আমি অন্য কিছু মিন করে বলিনি, কথাটা শুধু মজা করে। থেমে গেল মেহবিশ। তার কথা শেষ হওয়ার আগেই রিশাদ দরজা আবার লাগিয়ে ফিরে এসেছে তার কাছে। মুখোমুখি চোখাচোখি হলো দুজনের। অল্প আলোয় অস্পষ্ট দেখছে দুজন দুজনকে। ঘরময় নিস্তব্ধতার রেখায় আঁচড় কাটছে দুজনের নিঃশ্বাস। পা থেকে মাথা পর্যন্ত মন ভরে দেখার ব্যর্থ চেষ্টা রিশাদের। নিজের একটা হাত সামনে তুলে ধরে ইশারা করলো। আধো আলো ইশারাটুকু বিফলে গেল না। নিঃশব্দে মেহবিশ হাত বাড়িয়ে ধরে নিল রিশাদের বাড়িয়ে দেওয়া হাত। হাতে হাত রেখে দুজন এগিয়ে গেল বেলকনিতে। কাচের স্লাইডিং ডোর খুলতে এক দমকা হাওয়া ছিটকে দুজনের চোখে মুখে। বেলকনির সবগুলো কাচ লাগানো নেই বলেই হয়তো মধ্যরাতের বাতাসের গর্জন কানে এসে তালা লাগিয়ে দিল। রিশাদ গ্রিলের সামনের পর্দা সরিয়ে কাচ লাগালো। দেয়াল হাতড়ে বাতি জ্বালালো আর মেহবিশ এগিয়ে পর্দা টানলো। এখন আর বেলকনিটাকে আগের মতো লাগছে না। রূপ বদলেছে তার। বেলকনিটাকে এখন ডিম্বাকৃতি একটা ঘরেই মনে হচ্ছে। রিশাদ মনে মনে প্রস্তুতি নিল, এই তো সময় ক্ষমা চাওয়ার, নিভৃতে মনের সকল কথা বাতাসে বাতাসে ছড়িয়ে দেওয়ার, ভুল শুধরে মেহবিশকে আপন করে একটা জীবন কাটিয়ে দেওয়ার অনুমতি নিতে এখনই সময়। আলো আলো পূর্ণ হয়ে উঠেছে বেলকনিরূপী কক্ষটা। মেহবিশের চোখের কাজল, ঠোঁটের লিপস্টিক, কানের দুল, এমনকি গলায় থাকা পাতলা চিকন চেনটাও ঝকমকিয়ে চোখ ধাঁধালো রিশাদের। চোখ বুজে গুছিয়ে নেওয়া কথাগুলো নিঃসীম প্রায় তাকে ছেড়ে পালিয়ে গেল বহু দূরে। ফ্লোরে পাতা ম্যাট্রেসের উপর আলতো করে বসে পড়ল মেহবিশ, যেন সে বসতে গেলে ফ্লোর কাঁপবে।
ধুলো উঠবে। মুখোমুখি রিশাদ যেন বলতে চায় হাজারো কথা, অথচ তার চোখ বলছে চুপিসারের সময় যাক স্রোতের মতো। হাতের তালুতে হাত মিলিয়ে কাছে টেনে আনলো মেহুষকে। গুছিয়ে রাখা কথাটা নেই আর ধারে কাছে, গুছিয়ে রাখা কল্পনাটা ঠিকই আছে মস্তিষ্কে। আমি কিছু বলতে চেয়েছিলাম তোমায়। রিশাদের গলার স্বর নিজের কাছে অচেনা ঠেকল। মেহুষ কিছু বলল না, শুধু চুপচাপ এগিয়ে আসলো আরও কাছে। যতটা এলে দেহের তপ্ততা অনুভব করা যায়। সে তপ্ততায় অজস্র প্রজাপতি উড়াউড়ি করে ফটফট শব্দ তুলছে রিশাদের কানের কাছে। খেয়ে হারিয়ে ফেলছে সে ধীরে ধীরে। কি বলতে চেয়েছিল তাই তো ভুলে গেছে এখন। শক্ত পুরুষালী হাতটা রিশাদের আপনা আপনি উঠে এলো মেহুষের গ্রীবাদ দেশ ছুঁয়ে গালের কাছে। গা শিরশিরানি উত্তেজনা মেহুষের পাতলা দুটি ঠোঁটে কাঁপন তুলল। শাড়ির আঁচল সরে গেছে অনেকটা। আবেশে চোখ বুজে আছে মেহুষ। রাতের আধার ঘন হোক তারই চোখের পাতায়। কত কথা বলার ছিল তার নিজেরও। কোথায় গেল সেই কথার ঝুড়ি? স্পর্শের মত্ততায় বিভোর হয়ে কথারা আজ ছেড়ে গেছে তাদের। রিশাদের অবাধ্য হাতে নিষিদ্ধ বিচরণ মেহুষের অষ্টাদশীতে ফেলে আসা মনটাকে আজ টেনে হিস্ট্রিতে এসে পড়া দেহের ভিতর নতুন করে বসিয়ে দিচ্ছে। ঠোঁটের কাছে ঠোঁটে এনেও থমকে গেছে রিশাদ। গভীর মনোযোগে দেখতে লাগলো মেহুষের রক্তরঞ্জিত পেলব দুটো ঠোঁট, মেঘের ছাউনির মতো ঘন পাপড়িতে ঢাকা বন্ধ দুটি চোখ, আর খাঁজকাটা চিবুকটাকে। এত মায়াবী, এতটা গভীর, এতই মনোহরিণী রূপ কি সে এই প্রথম দেখল? থমকে গেছে নিঃশ্বাস তার মেহুষের এই রূপ দেখে। দমকে আছে তার নিজেকে সামলানোর। রিশাদের থমকে যাওয়ায় চোখ খুলে নেয় মেহুষ। চোখে চোখ রেখে বুঝতে চায় রিশাদের চোখের ভাষা। আকবারই আলতো ছোঁয়া রিশাদের ঠোঁটে চুমু খেয়ে যেন আহ্বান জানালো রিশাদকে সে। এই আহ্বানের সুপারিশ ছিল কাছে আসার, যা রিশাদের অগ্রাহ্য করার মতো সাধ্য হলো না। নিমিষে ভুলে গিয়ে সকল ভয়, জড়তা আর নিজের করা ভুল। এই মুহূর্তে একান্তই হঠাৎ পাওয়া প্রেয়সী লতার মতো দেহখানা নিজেকে ভাসিয়ে দেওয়ার। তারপরে সময়টুকু কেটেছে তাদের প্রথমবার ভালোবাসার দেহের খেলায়। রাত গড়িয়ে ভোর নেমেছে জগৎ সংসারে মিষ্টি মধুর আদরে মেখে। ভোর রাতে ঘুমে ঢুলুঢুলু মেহুষ রিশাদের কানের কাছে মুখ রেখে বলল, অনেক হয়েছে, এবার ছাড়ুন, ঘুমাবো। ছাইরাঙ্গা অন্ধকারে গুমড়ে থাকা বেলকনিটায় অনেক আগেই আলো নিভেছে। দুজন মানুষ আচম্বিতে মেতে উঠেছিল দেহের ক্ষুধার আদিম নেশায়। নগ্নে মেহুষ শীতের রাতের বালাপোষের মতো রিশাদকে জড়িয়ে নিয়েছিল নিজের মাঝে। সকাল থেকে সমুদ্র পাড়ে তানভীর চিন্তিত মুখে হাঁটছে। কালকে সে ঢাকায় ফিরবে, সাথে রাইমার বন্ধুরাও। রাইমা থেকে যাবে আরও কিছুদিন তার দাদা ভাইয়ের বাড়িতেই। চিন্তার কারণ তার সেটা নয়। চিন্তা হলো মাস অনেক হলো মায়ের কাছে শুনেছে ইভান ভাই বিয়ে করেছে। আত্মীয় স্বজন সবাই জানতো ভাইয়া মেহুষ নামের এক মেয়েকে ভালোবাসে, আর তানভীর তো সেই মেয়েকে সামনে থেকেও দেখেছে। রাইমার ভাবি মেহুষ তার ভাবি মেহুষ হওয়ার কথা ছিল। তবে কি ঘটনা সত্যি? রাইমার ভাই জোর করে একা একা ঘুরতে বেরিয়েছ? রিশাদের কথায় তানভীরের ভাবনায় ছেদ ঘটল। চমকেছে ও খুব আচানক কথা শুনে। খালি পায়ে তীর ঘেঁষে হাঁটার চলে দূর থেকে আসা ঢেউয়ে পা ভিজিয়ে নিচ্ছে তানভীর। জি না, মানে সবাই এখনও ঘুমোচ্ছে। ঘুরতে এসে যদি ঘুমিয়ে ঘুমিয়ে সময় পার করবে তবে আসার কি দরকার ছিল? তাই আমি একাই বেরিয়ে পড়েছি। রিশাদ খেয়াল করেছে তানভীর তাকে দেখে ভরকে গেছে। হয়তো নিজেকে স্বাভাবিক দেখাতেই ওরকম ফটাফট জবাব দিল, ঘুমাতে যদি আসা হবে বাড়িতে থেকে ঘুমানোই ভালো। পাহাড়, নদী, সমুদ্র আর জঙ্গল এদের পাশে এসে যদি গভীরভাবে অনুভবই না করো তবে আসাটাই বৃথা। সমুদ্রের ঢেউ আর গর্জন মন আর মনের ভিতর জমে থাকা সকল ক্লেশ নিংড়ে দেওয়ার ক্ষমতা রাখে। তা তুমি কী নিয়ে পড়াশোনা করছো জানো? শেষের কথাটা বলে রিশাদ তানভীরের দিকে তাকালো। চলতে চলতে কথা হচ্ছিল দুজনে, হঠাৎই যেন পা থেমে গেল। রিশাদের চোখে চাইতে সাহস হয় না তার, তবুও একবার চেয়ে দেখল। রিশাদ কি কিছু আন্দাজ করেছে? কেমিস্ট্রিতে অনার্স লাস্ট ইয়ার। রাইমা খুব ভীতু স্বভাবের। তার ধারণা দাদাভাই শুধু তাকে শাসনই করে, সেই কারণে মন খুলে কখনো মনের সবটা আমায় বলতে পারেনি। অথচ সে জানে না তার দাদাভাই তাকে শুধু নিজের বোন নয়, সন্তানের মতোই ভালোবাসে, স্নেহও করে। তুমি শুধু সিনিয়র হিসেবেই আসনি, কালকে তো আমি আগেই জেনেছি। তানভীর জমে গেল নিজের জায়গায়। রিশাদ কি তাকে ওয়ার্ন করতে চায়? অর্থবিত্তের সমতা নিয়েও কি কোনো কথা বলবে? সে তো রাইমাকে সত্যিই খুব ভালোবাসে। অর্থের দিকে সে রাইমাদের যোগ্য কখনোই হতে পারবে না, কিন্তু সম্পর্কের দিক থেকে সে পরিপূর্ণ সুখী রাইমাকে অবশ্যই রাখতে পারবে। ভাইয়া আমরা ইতস্তত করছে তানভীর তা দেখে রিশাদে আবার বলল, পড়াশোনা করে ভালো কিছু করো, ততদিনে রাইমাও নিজের পড়ালেখায় আর একটু এগিয়ে যাক। আর হ্যাঁ, আমার বোন ঠিক ততদিনই পড়বে যতদিন সে চায়। রিশাদের কণ্ঠস্বর কঠিন আর গাম্ভীর্যের ধার অতুলনীয়।
তানভীর ভয় পাবে না করেও যেন ভয় পেল কিছুটা। তবে সে সৎ এই ভেবে আশ্বাসও দিল নিজেকে। রিশাদের ফোন আসায় সে কথা সমাপ্তি টেনে চলে গেল হোটেলে। ঘুম থেকে উঠে মেহুইশ মাইমুনার পেছন পেছন ঘুরছে সুইসুতা নিয়ে। একটু পরে তারা আবার ফিরে যাবে তাদের পাহাড়ি বাড়িতে। মাইমুনা আর মিয়া ঢাকায় ফিরবে বলেছে এখান থেকে আজকেই, তাই মেহুইশ বলছে যেতে হয় যাও, আটকাবো না, আগে আমার নাক ফুরিয়ে দাও। বিকেলে নরম আলোয় গা ধুয়ে ঝাঁকে ঝাঁকে উড়ে যাচ্ছে শঙ্খচিলের দল। কোথায় যাচ্ছে তারা, কোথায় তাদের ঘর, মেহুইশের খুব জানতে ইচ্ছে হলো। রিশাদের কাছে জেনে নেবে এক্ষুনি, আগে সে ঘরে আসুক। বেলকনি সবকটা পর্দা সরানো, কাঁচ খোলা। ঝড়ের বেগে সমুদ্রের হাওয়া পশ্চিম থেকে ঠেলে বাঁক নিয়েছে, আর সেই বাঁকে মেহুইশদের এই বেলকনিটাতে ঝপাট মেরে জায়গা নিচ্ছে সানন্দে। মেহুইশের সর্বাঙ্গে মরা রোদের আলো আলতো করে মাখিয়ে দিচ্ছে সুযোগ পেয়ে। সন্ধে নাগাদ ফিরবে আজ মেহুইশরা তাদের পাহাড়ি বাড়িতে। অনেক বলেও মিহাদ মাইমুনা কাউকে সঙ্গে নিতে পারছে না তারা। ব্যবসাটা নতুন, এখনই এমন বন্ধ ফেলে রাখলে গ্রাহক পাবে কি করে? মেয়াদের পড়াশোনায় ক্ষতি হচ্ছে, এই সে আরও কত যুক্তি দেখিয়ে তবেই রাজি করেছে সবাইকে। মেহুইশ সকালে মজা করে বলেছিল যেতে হয় যাও, আটকাবো না। সে কি জানতো তার মা আজ সত্যিই চলে যাবে? এতগুলো দিন পর তার মাকে পেয়ে আনন্দের সীমা ছিল না। এখন আবার সে আনন্দ মিলে যাচ্ছে দিনের দুটি মিলিয়ে যাওয়ার আগেই। রিশাদ গেছে প্রাইভেট গাড়ির জন্য লোক পাঠাতে স্ট্যান্ডে। মাইমুনা বাসে যেতে চেয়েছিল, রিশাদ কিছু বলবে তার আগেই রেহনুমা বলল, অত কথা বলবেন না, 2 দিন তো মেয়ের কাছে থাকলেন না, এখন আবার যাওয়ার ব্যবস্থা নিয়েও আপনার কথা শুনতে চাই না। রিশাদ যা, কাউকে পাঠা গাড়ির ব্যবস্থা করতে। মাইমুনা খুশি হয়েছে রেহনুমা আর রিশাদের আচরণে। বদলেছে রিশাদ সবটাই, আর এই বদল তার মেয়ের ভবিষ্যতের জন্য মঙ্গল বয়ে আনুক, এমনটি আল্লাহর কাছে তার চাওয়া। মেহিশ মায়ের সাথে অভিমান করে নিজের ঘরের বেলকনিতে এসে দাঁড়িয়েছিল। তখনই চোখে পড়ল অদূর সাগরের উপর ভাসতে থাকা শঙ্খচিলের ঝাঁক। মন খারাপের পর্দা সরিয়ে একটুখানি মন ভালো করা এই দৃশ্য দেখতে দেখতে ভাবুক মেহিশ টের পেল তার পেছনে কেউ একজন চুপটি করে দাঁড়িয়ে আছে। কিছুটা সময় একইভাবে দাঁড়িয়ে থেকে গলা খাকারি দিল তানভীর। অপরিচিত কণ্ঠের খাকারি নিজের ঘরে শুনতে পেয়ে চকিতে ফিরে তাকালো মেহিশ। ঘরে রিশাদ নেই ফুপু, রায়মা, মা কিংবা মিহাদ। তানভীর একদম মুখোমুখি দাঁড়িয়ে আছে দেখিয়ে ভরকে গেছে সে, প্রচণ্ড রেগেও গেছে। তুমি এই ঘরে কী করছো তানভীর? বিনা অনুমতিতে প্রবেশই কেন করেছো? এ কেমন অসভ্যতা? প্রথমেই বলছি আমি দুঃখিত এভাবে ঘরে প্রবেশ করার জন্য। এভাবে আসা ভালো ম্যানার্সে পড়ে না আমি জানি, কিন্তু সময় কম বলে এভাবে এসেছি। রিশাদ ভাইয়ার মুখে শুনলাম আপনারা চলে যাচ্ছেন কোথাও, তাই কৌতূহল মেটানোর দ্বারায় অনুমতি ছাড়াই কোনো মেয়ের ঘরে ঢুকে যাবে, তাই না তানভীর? তানভীরকে কথা শেষ করতে না দিয়েই বলল মেহুশ, সত্যিই দুঃখিত মেহুশ আপু, কিন্তু আপনি ইভান ভাইয়াকে কেন ছেড়ে দিলেন? দিস ইজ নান অফ ইউর বিজনেস তানভীর। ডোন্ট বি রুড মেহুশ আপু, আই জাস্ট সে দ্যাট। মেবিশ তুমি কি তৈরি? দরজার সামনে এসে রিশাদ ডাকলো। মিহাদ আর মাইমুনার সাথে তারাও রওনা দিবে নিজের গন্তব্যে ভেবে এসেছিল মেহুশকে ডাকতে। রিশাদের রাগ বরাবরই চট করে আসে তানভীরকে দেখে, ও রাগের উদ্রেক হচ্ছিল, কিন্তু সে রাগের বর্ষণ হলো না মেহুশের মুখ দেখে। চোখ দুটো ছোট ছোট, নাকের পাটা ফুলে আছে, সেই সাথে তার কপাল কুঁচকে যে রেখার উৎপত্তি তা বিরক্তিকর নয়, রাগেরই আভাস। কষ্ট হলেও নিজের রাগকে আয়ত্তে আনা অনেকটাই শিখেছে রিশাদ। এখন তাই শিখে যাওয়াটাকে কাজে লাগিয়ে এই রাগ সংবরণ করেছে। অন্যথা তানভীরের এইভাবে মেহুশের সামনে দাঁড়িয়ে থাকা জনমের মতো শেষ করে দিত। আমি তৈরি, 2 মিনিটেই আসছি, ওর প্রশ্নের জবাব দিয়ে। কঠিন চাহনি তানভীরের দিকে তাক করে রেখে মেহুশ বলল রিশাদকে। রিশাদ একবার এগিয়ে আসতে গিয়েও আবার ভাবল না আগানোটাই উচিত। তারা দুজন যে দুজনকে চেনে এ ব্যাপারে রিশাদের কোনো সন্দেহ নেই, বরং সে আজকে জেনেই গেছে পরিচয়ের যোগসূত্র কোথায়। ইভান হলো তাদের পরিচয়ের শিকড়। রিশাদ নেমে গেছে দোতলা থেকে নিচতলায়। সম্পর্কের গোড়া মজবুত করতে যতটা করা লাগে ঠিক ততটাই সে করবে বাকিটা জীবন। সবাই তো আর নীলিমা নয় যে পুরনো প্রেমিকের কাছে ফিরে যেতে সুযোগ সন্ধানী হবে। তানভীর তো ইভানের আপন ভাই নয়, তবুও আত্মীয়। ইভান কি কখনো কিছু করবে তানভীর রাইমার জীবনে? গাড়ির কাছে যেতে যেতে এলোমেলো কত ভাবনায় তার মস্তিষ্কে প্রবেশ করলো, কিছুটা বোনের ভবিষ্যৎ নিয়ে, আর কিছুটা মেহুশের মনের অবস্থা পরিবর্তনের ভয়ে। তানভীর, আমি এখন একজনের বিবাহিতা স্ত্রী। ইভান এখন শুধুই অতীত আমার জীবনে। যেভাবেই হোক আমরা আলাদা হয়েছি এবং দুজনেই নতুন দুজন মানুষের জীবনের অংশ এখন। তুমি যাকে ভালোবাসো আমি তারই ভাইয়ের বউ। তুমি আমার অতীত নিয়ে মাথা ঘামিয়ে নিজেদের সম্পর্কের সুষ্ঠুতা নষ্ট করো না। ঝগড়া বা অন্য কোনো কারণ ছাড়ে আমরা আলাদা হয়েছি, কিন্তু আমরা অন্য আর 10 জন প্রেমিক প্রেমিকার মতো বিয়ের সম্পর্ক ভেঙে পালাবো না। ভাগ্যের হাতে না চাইতেও কিছু জিনিস ছেড়ে দিতে হয়, এছাড়া করার কিছু নেই। বিয়েটাও তেমনই একটা অংশ আমাদের জীবনে, যা ওপরওয়ালা আগেই ঠিক করে রেখেছিলেন। যাই হোক,
তুমি আমার চেয়ে ছোট না হলেও আমি তোমাকে ছোট ভাইয়ের মতোই দেখতাম ইভানের কারণে। আজও তোমাকে ছোট ভাইয়ের মতোই ভাবছি রিশাদ সাহেবের ছোট বোনের হবু বর হিসেবে। শেষ বাক্যটা বলার সময় মেহুশ মুচকি হাসল। তানভীর বেশ উত্তেজনা বোধ করল। রাইমার হবু বর, তার মানে কি প্রিয় মানুষটিকে পাওয়া সহজ হলো তার জন্য? সকালে রাইমার ভাইয়ের কথাবার্তাতেও পজিটিভ সাইন ছিল তাদের সম্পর্কের প্রতি। এখন আরও সহজ লাগছে মেহুশ আপুর কথায়। তানবীরের মুখে চোখে আনন্দের ঝিলিক ছিল যা মেহুশের চোখে ধরা পড়েছে। ভালো লাগে তার যে যাকে চায় তাকে পেতে দেখলে। একটা সময় নিজেরও স্বাদ ছিল প্রিয় মানুষটার সাথে সারা জীবন থাকার। রিশাদকে সে ভালোবাসে না, হয়তো কখনো বাঁচতেও পারবে না, কিন্তু রিশাদের জীবনের বিষাক্ত অতীত আর অভ্যাসে বাধা পড়ে সারা জীবন একসাথে থাকার প্রতিজ্ঞা সে নিজ মনে করে নিয়েছে। করুণা নয়, বরং দায়িত্ব হিসেবে পালন করবে সম্পর্কটাকে। আমাদের দেরি হচ্ছে তানভীর, চললাম। ভালো থেকো আর সৎ থেকো মেয়েটার প্রতি। কেন জানি ভরসা হয় তোমার উপর, তুমি কখনো কষ্ট দেবে না রাইমাকে। তবুও অনুরোধ রইল ভাই, সম্পর্কটাকে সৎভাবে এগিয়ে নিয়ে যেও। রাইমা সত্যিই খুব ভালো মেয়ে। দোয়া করবেন যেন আমরা শেষ পর্যন্ত একসাথে একই বন্ধনে জুড়ে থাকতে পারি। কথা শেষ করে তানভীর আগে বের হলো ঘর থেকে। তারপরে মেহুশ বেলকনির পর্দা কাঁচ সব লাগিয়ে ঘর লক করে বের হলো। নির্জন আগে থেকে বাইরে ছিল। সে নিস্তলায় গুটি গুটি পায়ে ছুটোছুটি করছিল, সেই সাথে তার আদোখানি বুলিতে মাতিয়ে দিচ্ছিল সবাইকে। মেহুশ নিচে আসতেই মাইমুনা ডাকলো তাকে। মন খারাপ হলো মা মেয়ে দুজনেরই, তবুও নিয়মের পথে বাধা তৈরি সম্ভব নয় বলেই আলাদা হয়ে দুপথে রওনা দিল। মিয়াদ আর মাইমুনা ঢাকার পথে, আর মেহুশটা চট্টগ্রামই তাদের সেই পাহাড়ের বুকে। পাহাড়ি জনপদের সবচেয়ে আকর্ষণীয় জায়গা মেহুশের নজরে পাহাড়ি হাট বাজার। কত রকম আদিবাসী একসাথে হয় তখন। আজও হাট বসেছে, আর নিজেদের বাড়ির কাছাকাছি এক বাজার। মেহুশ জেদ করলো সে ওই বাজারে ঘুরবে। আজ সাথে নির্জন আর ফুপিও আছে, তাই জেদ আরও জোরালো হলো তার। সন্ধে ঘন হয়ে রাত নামছে ধরণীতে। এই সময় পাহাড়ি পথে চলতে বড্ড ভয় রিশাদের, যখন তার সাথে নির্জন থাকে। কিন্তু মেহুশকে বোঝানো হলো না তার ভয়টা। বাধ্য হয়ে গাড়ি থামাতে হয়েছে তার। বাজার এসেছে দুপুরের পরই, কিন্তু সন্ধ্যের পর তা জমেছে খুব। খাদ্য সামগ্রী থেকে কাপড়, বাঁশ, মাচার তৈরি জিনিস, নারীদের প্রসাধনী, ছাগল, হাঁস, মুরগি কিছুই বাদ নেই এতে। শীত আসে আসি করছে, হালকা হিম বাতাস গায়ে থেকে থেকে কাঁপুনি দিচ্ছে। শীতের আগমনী এই হাওয়া মনের কোণে জমে থাকা বিষণ্ণতাকে জমিয়ে দেয় আসলে সে। রিশাদ গাড়ি থেকে নামার আগে তার ওয়ালেট চেক করলো। খুচরো কিছু পয়সা আছে কিনা তার জানা নেই। এখন বাজারে ঢোকা মানে ফুপি কিছু বেতের তৈরি জিনিস কিনবে। মেহুশ নিশ্চয়ই একটা কাজল আর একটা ছোট্ট খেলনা কিনবে। প্রতিবার তারা তাই করে, আর বিপদে ফেলে রিশাদকে। তারা এমন সব জিনিস কেনে যার দাম 500ও হয় না। আর রিশাদের পকেটে বরাবরই টাকা বলতে কয়েকটা 500 টাকার নোট অথবা তার কার্ডগুলোই থাকে। আগেরবার মেহুশ ইঙ্গিতে তাকে অপমান করেছিল। সেই অপমানের ঝাল সে মিটিয়েছিল তার বোকাশোকা ম্যানেজারের উপর। কিন্তু আজও যদি অপমানিত হতে হয়, সে ঝাল মেটানোর জন্য তো আজ ম্যানেজারও নেই। শালা এই কপালটি খারাপ, নইলে কি আর বোকাশোকা ম্যানেজারটার প্রেম হয় তেশমার মতো মেয়ের সাথে? ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেল আমার সকল সুখের চাবি ম্যানেজারকে। আগে বোঝা উচিত ছিল তিশমার এমন ঘন ঘন কক্সবাজারে আসা আর আমার বলদা ম্যানেজারকে হাঙ্কি পাঙ্কি ডাকার কারণ। স্বগক্তির মতো বলল রিশাদ সিটে বসে থেকে। তার এই বেখেয়ালি ভাবনা চলার মাঝে রেহনুমা আর মেহুশ বেরিয়ে পড়েছিল গাড়ি থেকে। রিশাদও এবার বেরিয়ে গিয়ে খুঁজতে লাগলো ফিরে। অন্ধকারে বড় বড় কুপি আর চার্জার লাইটের আলোতে চেনা মুখের খোঁজ মিলছে না। এত দ্রুত কোথায় মিলিয়ে গেল তারা? যেদিকে চোখ যায় চাকমা, মারমা, মুরং, এত লোকের ভিড়ে তার বাঙালি বউ আর ফুপুটাকে চোখে পড়ছে না। মিনিট 10 ঘুরতে ঘুরতে পাগল প্রায় রিশাদের চোখ থমকে গেল এক কুপির সামনে। হলদে আলো ফর্সা মুখটা কাঠবর্ণ হয়ে আছে। ঘন পাপড়ির চোখ ঘন কালো মেঘের মতন। ঠোঁটের কোণে হাসির ঝিলিক বিজলির মতো চমকিত করছে, যেন ভুবন মোহিনী গোলাপের গুচ্ছ কেউ তুলে ধরেছে চোখের সামনে। সংজ্ঞাহীন হয়ে থমকে আছে মেহুশের অমন আলোয় জলজল মুখটা দেখে। এই মুখের প্রেমে সে বহুবার নিজেকে হারাতে চায়। নতুন করে মন বুঝিয়ে তার আবারও নিজেকে রক্তাক্ত করতে চায় প্রেম নামক কাঁটায় ঘেরা রক্ত গোলাপে। মাটির একটা ছোট্ট পুতুল হাতে নিয়ে খুব মন দিয়ে দেখছিল মেহুশ। হঠাৎ মনে হলো কেউ তাকে গভীর দৃষ্টিতে লক্ষ্য করছে। ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখল রিশাদ দেখছে তাকে। নিষ্পলক সে চাহনি।